একটি ভাঙা চোরা মাটির ঘরের পেছনে গোল হয়ে বসে আছে 4-5 জন কিংবা 10 জন তরুণ। তাদের চোখে ঘুম নেই, তাদের হাতে কোনো বই নেই, কোনো কাজের হাতিয়ার নেই। তাদের সবার চোখ আটকে আছে একটিমাত্র স্মার্টফোনের স্ক্রিনে। স্ক্রিন থেকে ভেসে আসা নীল আলোয় তাদের মুখগুলো এক অদ্ভুত নেশাগ্রস্ত পিশাচের মতো দেখাচ্ছে। তারা কোনো শিক্ষামূলক ভিডিও দেখছে না, তারা খেলছে এক ভয়ঙ্কর সর্বনাশা খেলা। পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া একটিমাত্র ডিভাইস, আর সেই ডিভাইসের স্ক্রিনে চলছে অনলাইন জুয়া বা বেটিং। 10 টাকা, 20 টাকা থেকে শুরু করে 1000 টাকার বাজি। এই তরুণরা, যাদের হাতে আগামী দিনের বাংলাদেশের স্টিয়ারিং থাকার কথা ছিল, তারা আজ আক্ষরিক অর্থে এক ডিজিটাল ক্যাসিনোর মরণ ফাঁদে নিজেদের জীবন, ভবিষ্যৎ এবং নীতি নৈতিকতা বিসর্জন দিচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আজ বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে, পাড়া থেকে মহল্লায় ছড়িয়ে পড়া এক ভয়াবহ নিঃশব্দ মহামারীর চিত্র। যেখানে বিদ্যুৎ নেই, সেখানেও আজ ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এই বেটিং সাইটগুলো ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। আর এই ভয়ঙ্কর পৈশাচিক মহামারীর পেছনে কাজ করছে এক বিশাল আন্তর্জাতিক এবং অত্যন্ত সুসংগঠিত মাফিয়া সিন্ডিকেট। কিন্তু এই সিন্ডিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় বা প্রমোটার কে সেই মানুষ যার এক ইশারায়, যার একটি ভিডিও বার্তায় এই লাখ লাখ তরুণ নিজেদের সর্বস্ব খুইয়ে মরণ নেশায় মেতে উঠছে? তার পরিচয় জানলে আপনি শুধু চমকে উঠবেন না, আপনার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল ঘৃণার স্রোত বয়ে যাবে। অপরাধ জগতের একটি পুরনো ব্যাকরণ আছে। কোনো অবৈধ জিনিসকে যদি সমাজে বৈধ বা আকর্ষণীয় করে তুলতে হয়, তবে সমাজের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোকে ব্যবহার করতে হয়। অনলাইন জুয়া, গ্যাম্বলিং বা বেটিং সাইটগুলো যখন বাংলাদেশে তাদের জাল বিস্তার করতে শুরু করলো, তখন তারা প্রথমে ব্যবহার করেছিল 3rd রেটেড, 4th গ্রেডেড কিছু তথাকথিত উঠতি নায়ক নায়িকা বা গায়ক গায়িকাদের। কিন্তু এই মাফিয়ারা খুব ভালো করে জানতো, এদের দিয়ে হয়তো কিছু মানুষকে আকৃষ্ট করা যাবে, কিন্তু পুরো জাতিকে এই জুয়ার টেবিলে বসাতে হলে এমন একজনকে দরকার যাকে পুরো দেশ অন্ধের মতো ভালোবাসে। আর ঠিক সেই চরম ঘৃণ্য কাজের জন্য তারা বেছে নিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস আইকনকে। গ্লোবাল ইন্ডেক্সে যিনি একসময় বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে রাজত্ব করেছেন, তার নাম সাকিব আল হাসান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে মানুষটিকে আল্লাহ 2 হাত ভরে সবকিছু দিয়েছিলেন, অর্থ, যশ, খ্যাতি, সম্মান। একটি অত্যন্ত প্রান্তিক অভাবী পরিবারের ছেলে থেকে উঠে এসে যিনি নিজের প্রতিভার জোরে বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। কেউ কেউ বলেন তিনি শত শত কোটি টাকার মালিক, আবার কারো মতে তিনি হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার তো অর্থের কোনো ঘাটতি ছিল না, তার তো খ্যাতির কোনো কমতি ছিল না। তাহলে কেন তিনি এই জঘন্য, সমাজ বিধ্বংসী এবং লাম্পট্যপূর্ণ অনৈতিক কাজের সাথে নিজেকে জড়ালেন? কারণ আল্লাহ তাকে সবকিছু দিলেও একটি জিনিস হয়তো দেননি, মনুষ্যত্ব। আজ তিনি কোথায়? 5 আগস্টের ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর স্বৈরাচারী আওয়ামী লীগের এই সাবেক এমপি আজ দেশ ছাড়া। তিনি একজন পলাতক নেতা, কিন্তু তার এই পলায়ন তাকে তার অনৈতিক কাজ থেকে নিবৃত্ত করতে পারেনি। সম্প্রতি তাকে দেখা গেছে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে একটি ক্লাবের হয়ে খেলতে। আর সেখানেও তিনি কি করেছেন? তিনি কোড নাম্বার সহ একটি বেটিং বা জুয়ার সাইটের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন। শুধু তাই নয়, তিনি ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের তরুণদের সেই জুয়ার সাইটে টাকা ওড়ানোর জন্য প্ররোচিত করছেন। এটি একটি স্বাধীন জাতির জন্য, একটি সভ্য সমাজের জন্য কতটা লজ্জাজনক এবং অবমাননাকর হতে পারে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে একটি অত্যন্ত স্পর্শকাতর এবং রাজনৈতিক মনস্তাত্ত্বের বিষয় পরিষ্কার করা দরকার। জুলাই আগস্টের সেই রক্তাক্ত দিনগুলোতে যখন হাজার হাজার ছাত্র জনতা রাজপথে প্রাণ দিচ্ছিল, তখন সাকিব আল হাসান বা মাশরাফি বিন মোর্তজার মতো খেলোয়াড়দের বিরুদ্ধে মিরপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, যে কোনো নিরপেক্ষ বিশ্লেষক এক বাক্যে স্বীকার করবেন, এই হত্যা মামলাগুলো ছিল চরম অন্যায় এবং হাস্যকর। সাকিব বা মাশরাফি হয়তো স্বৈরাচারী সরকারের অংশ ছিলেন, তারা হয়তো নৈতিকভাবে স্থলিত ছিলেন, কিন্তু তারা তো রাজপথে দাঁড়িয়ে কাউকে গুলি করে মারেননি। তাদের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন হত্যা মামলা দিয়ে আসল খুনিদেরই আড়াল করার একটি আইনি সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে সাকিব আল হাসান কোনো দুধে ধোয়া তুলসী পাতা। তার আসল অপরাধ, তার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অপরাধগুলো লুকিয়ে আছে হোয়াইট কালার ক্রাইম বা শ্বেত শুভ্র দুর্নীতির অন্ধকার জগতে। তার বিরুদ্ধে শেয়ার বাজার ফিক্সিং এর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ফেক বা ভুয়া কোম্পানি খুলে শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন একাধিকবার তদন্ত করেছে। এর বাইরে তার সম্পৃক্ততা রয়েছে দুবাইয়ের গোল্ড বিজনেসের অন্ধকার জগতে। আরব খানের মতো একজন পলাতক খুনের মামলার আসামির সোনার দোকান উদ্বোধন করতে তিনি দুবাই উড়ে গিয়েছিলেন। তিনি জানতেন আরব খান কে, তারপরও তিনি সেখানে গেছেন। আর এখন এই ম্যাচ ফিক্সিং, বেটিং এবং অনলাইন জুয়া সবকিছুর সাথে তিনি আষ্টে পৃষ্ঠে জড়িত।
নৈতিকতার মাপকাঠিতে যদি তাকে মাপা হয় তবে তিনি হলেন মোস্ট মোরালি করাপ্ট বা সবচেয়ে নীতিভ্রষ্ট একজন মানুষ। আর তার এই নীতিভ্রষ্টতার চরম মূল্য আজ চোকাচ্ছে এদেশের লাখ লাখ তরুণ। সাকিব আল হাসান হয়তো ভাবছেন তিনি তো শুধু একটি বিজ্ঞাপন দিয়েছেন, এতে তার দোষ কি? কিন্তু তিনি জানেন না তার এই একটি বিজ্ঞাপনের কারণে বাংলাদেশের সমাজ কাঠামোতে কি এক প্রলয়ঙ্কারী সাইক্লোন আঘাত এনেছে। তার মতো একজন আইকন যখন জুয়া খেলার প্রমোট করেন তখন তার কোটি কোটি তরুণ ভক্ত মনে করে সাকিব ভাই যখন করছে তখন এটা নিশ্চয়ই ভালো কিছু, আমাদেরও এই জুয়া খেলা দরকার। এই ইনফ্লুয়েন্স বা প্রভাবের কারণে আজ গ্রামে গঞ্জে তৃণমূলের সাধারণ মানুষ ফকির হয়ে যাচ্ছে। রিকশা চালক তার জমানো টাকা জুয়ায় ওড়াচ্ছে, ছাত্র তার টিউশন ফি বেটিং সাইটে ঢালছে। আর যখন এই তরুণরা জুয়ার সব টাকা হেরে যাচ্ছে তখন তারা কি করছে? টাকা জোগাড় করার জন্য তারা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই আর রাহাজানির মতো ভয়ঙ্কর সব অপরাধে। এই জুয়ার টাকার জন্যই আজ পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এই জুয়ার টাকার জন্যই তারা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে। বেটিং সাইট, গ্যাম্বলিং, অনলাইন জুয়া এবং মাদক এই সবকিছু মিলে আজ একটি কানেক্টেড বা সংযুক্ত ডেথ প্যাকেজ তৈরি হয়েছে। আর এই প্যাকেজের সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের পারিবারিক সম্পর্ক বা ফ্যামিলি রিলেশনশিপ। বাবা মায়েরা আজ দিশেহারা। শিক্ষকরা বিভিন্ন ফোরামে, সেমিনারে চিৎকার করে বলছেন পর্নোগ্রাফি আর অনলাইন জুয়া আজ মাত্রা অতিরিক্তভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের ইয়াং জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। সাকিব আল হাসান কি এই ধ্বংসের দায় এড়াতে পারেন? কখনোই না। আমাদের জাতীয় নৈতিক অবক্ষয় বা মোরাল ডিপ্রাইভেশন এর জন্য এই লোকটিকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাকিবের অপরাধের তালিকা এখানেই শেষ নয়। একজন রানিং ক্রিকেটার যিনি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামছেন, তিনি কিভাবে একই সাথে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করতে পারেন? তিনি কিভাবে একজন সংসদ সদস্য বা এমপি হতে পারেন? আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নিয়ম অনুযায়ী এটি হল সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা চরম স্বার্থের সংঘাত। একটি জাতীয় দলের প্লেয়ার হয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দালালি করা, তাদের হয়ে এমপি হওয়া, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ করেছেন। কিন্তু আজ সবচেয়ে বেশি অবাক হতে হয় কাদের নীরবতা দেখে জানেন? আমাদের জাতীয় ক্রিকেট দলের অন্যান্য খেলোয়াড়দের নীরবতা দেখে। যারা এখন জাতীয় টিমে খেলছেন অথবা যারা আগে খেলেছেন, তারা কেন কালেকটিভলি বা সম্মিলিতভাবে সাকিবের এই চরিত্রহীন, লাম্পট্যপূর্ণ এবং অনৈতিক কাজগুলো নিয়ে কথা বলছেন না? তার ক্রিকেটের যে স্পেশালিটি বা জাদুকরী ক্ষমতা, সেটা নিয়ে অন্য আলোচনা হতে পারে। তিনি অত্যন্ত ভালো আন্তর্জাতিক মানের ক্রিকেটার, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তার ওই বাঁ পায়ের বা বাঁ হাতের জাদুর চেয়ে কি একটি জাতির নৈতিকতা বেশি গুরুত্বপূর্ণ নয়? তার ওই ব্যক্তিগত রেকর্ডের চেয়ে কি আমাদের লাখ লাখ তরুণের ভবিষ্যৎ বেশি দামি নয়? আমাদের সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধ নষ্ট করার জন্য, তরুণদের বিপদগামী করার জন্য সাকিবের বিরুদ্ধে আজ ড্রেসিং রুম থেকে শুরু করে ক্রিকেট বোর্ড পর্যন্ত সবার সম্মিলিতভাবে আওয়াজ তোলা উচিত। এই নীরবতা এক ধরনের পরোক্ষ সমর্থন, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই এই অনলাইন জুয়া নিয়ে অনেক আলোচনা ছিল। 1867 সালের সেই মান্ধাতা আমলের জুয়া প্রতিরোধ আইন থেকে বেরিয়ে এসে সম্প্রতি 2026 সালে একটি নতুন এবং যুগোপযোগী আইন করা হয়েছে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন এবং অন্যান্য আইনেও এই বেটিং বা অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কিন্তু আইন তো কেবল কাগজের অক্ষর। সেই আইনকে বাস্তবে রূপ দেবে কে? বিটিআরসি বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে শুরু করে প্রযুক্তি মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, তারা আজ কোথায় ঘুমাচ্ছেন? তাদের দায়িত্ব কি? যে সকল ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম থেকে সাকিব আল হাসান এই বেটিং এর প্রোমো দিচ্ছেন, সেই সমস্ত সাইট বাংলাদেশে কেন ব্লক করে দেওয়া হচ্ছে না? সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেখান থেকে এই জুয়ার বিজ্ঞাপনগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো কেন বাংলাদেশে রেস্ট্রিক্টেড বা নিষিদ্ধ করা হচ্ছে না? এই ধরনের নৈতিক স্থলনকারী একজন ব্যক্তির ফেসবুক আইডি থাকা এবং সেখান থেকে বাংলাদেশের তরুণদের মগজ ধোলাই করার সুযোগ দেওয়া কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য শোভনীয় হতে পারে না। প্রযুক্তি মন্ত্রণালয়কে অবিলম্বে এই বিষয়ে একটি সাইবার স্ট্রাইক চালাতে হবে। এর পাশাপাশি প্রসিকিউটর বা আইনজীবীদের খতিয়ে দেখা দরকার যে সাকিবের এই কাজগুলোর মধ্যে কিভাবে সরাসরি ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্স সংগঠিত হয়েছে। আমরা হয়তো ধারণা করছি তিনি এখন আমেরিকার নাগরিক হয়ে গেছেন বা বিদেশে পালিয়ে আছেন, হোয়াটএভার। তিনি যে দেশের নাগরিক হন না কেন, বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের তরুণদের টার্গেট করে তিনি যে ফৌজদারি অপরাধ করেছেন, তার জন্য তাকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বা ইন্টারপোলের মাধ্যমে কিভাবে বিচারের মুখোমুখি করা যায়, তা আজ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।
সরকার বা আইন প্রয়োগকারী সংস্থা হয়তো তাদের কাজ করবে, কিন্তু আমাদের সমাজের কি কোনো দায়িত্ব নেই? আজ সময় এসেছে এক বিশাল সামাজিক প্রতিরোধের। আমরা আজ এদেশের আলেম ওলামায়ে কেরামদের, মসজিদের ইমামদের, স্কুল কলেজের শিক্ষকদের, বাবা মা ও অভিভাবকদের, সমাজের মুরব্বীদের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এক আকুল আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা সবাই মিলে কানেক্টিভলি বা সম্মিলিতভাবে আওয়াজ তুলুন। ওয়াজ মাহফিলে, জুমার খুতবায়, ক্লাসের পাঠদানে, চায়ের দোকানের আড্ডায়, সব জায়গায় এই অনলাইন জুয়া এবং বেটিংয়ের বিরুদ্ধে কথা বলুন। তরুণদের বোঝান, এই সাকিব আল হাসানরা কোনো রিয়েল লাইফ হিরো নয়, এরা হলো কর্পোরেট মাফিয়াদের হাতের পুতুল। কারণ একটি নেশনের বা জাতির তরুণদের যদি একবার এই জুয়া আর মাদকের নীল ছোবলে নষ্ট করে দেওয়া হয়, তবে এই জাতির আর কোনো জাতীয় চরিত্র তৈরি হবে না। যে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে, জুলাই আগস্টের যে বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের হারানো সামাজিক মূল্যবোধ ফিরে পেতে চাইছি, সেই আকাঙ্ক্ষা চিরতরে ধুলোয় মিশে যাবে। সেই প্রত্যন্ত চরের ভাঙা মাটির ঘরে এখনো হয়তো জ্বলছে সেই স্মার্টফোনের নীল আলো। হয়তো এখনো কোনো তরুণ তার বাবার শেষ জমানো টাকাটা কোনো বেটিং সাইটে বাজি ধরছে। আর হাজার কিলোমিটার দূরে হয়তো শ্রীলঙ্কার কোনো বিলাসবহুল হোটেলের এসি রুমে বসে সাকিব আল হাসান তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা নতুন কোনো প্রমোশনাল ডলারের মেসেজ চেক করে মুচকি হাসছেন। কিন্তু একটি সামাজিক এবং আইনি থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে সমাজ আজ তার প্রথম কিস্তিমাতের চালটি চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। শেরেবাংলা নগরের প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসি সুরক্ষিত সার্ভার রুমগুলোতে আজ হয়তো নতুন কোনো ফায়ারওয়াল বা ব্লকিং কোড লেখা শুরু হয়েছে। সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা দিন এই দেশের সাইবার স্পেসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। বিটিআরসি কি সত্যিই সাকিবের ওই বিষাক্ত পেজগুলো ব্লক করে দিতে পারবে? রাষ্ট্র কি পারবে এই ডিজিটাল ক্যাসিনোর মরণফাঁদ থেকে তার ভবিষ্যৎ প্রজন্মকে ছিনিয়ে আনতে? নাকি সাকিবের মতো গ্লোবাল আইকনদের এই লাম্পট্য পণ্য এভাবেই আমাদের তরুণদের গিলে খেতে থাকবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত সাইবার বিস্ফোরণের। আসুন সবাই মিলে এই লাম্পট্যপনার বিরুদ্ধে, দৈনিক অবক্ষয়ের বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠস্বর বা ভয়েস রেজ করি এবং কথা বলি। কারণ এই নতুন বাংলাদেশে কোনো আইকন বা কোনো সেলিব্রিটি রাষ্ট্রের আইনের চেয়ে, জাতীয় নৈতিকতার চেয়ে বড় হতে পারে না। এই ডিজিটাল ক্যাসিনো রাজপ্রাসাদ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার সময় আজ এসে গেছে।